আজ যে গল্পটি পড়ে শোনাবো, গল্পটির নাম হলো শিরদাঁড়া। লিখেছেন মৈত্রী নন্দী। গরমে হাঁসফাঁস করতে করতে অফিসে ঢুকলো দিতি। 8:05 ট্রেনটা আজও বিধাননগর স্টেশন ছাড়িয়ে দাঁড়িয়ে পড়লো কিছুক্ষণের জন্য। অফিস টাইমে এক একটা মিনিটের কি যে অসীম মূল্য, কে বোঝাবে এদের। আজ 5 মিনিটের জন্য কোনো ক্রমে লেট মার্কটা এড়ানো গেল। মাঝে মাঝে দিতি ভাবে আগের ট্রেনটা ধরবে, তাহলে আর এই টেনশন থাকে না রোজ। কিন্তু হয় কোথায়? সকালে মায়ের সাথে হাতে হাতে একটু সাহায্য না করলে একা হিমশিম খায় মানুষটা। বয়স তো হচ্ছে। নিজের সিটের দিকে যেতে যেতে কানে উড়ে এলো অফিস ম্যানেজার মৌমিতাদির ছদ্ম সহানুভূতি মেশানো উক্তি। আজ একটুর জন্য বেঁচে গেলে কলকাতায় একটা ফ্ল্যাট ভাড়া নাও দিতি। নিদিন পক্ষে একটা ওয়ার্কিং গার্লস হোস্টেল খোঁজো। কাহাতো কা শীত গ্রীষ্ম বর্ষায় এই জার্নি করবে। থমকে যায় দিতি। মন্তব্যটা আপাতভাবে খুব নিরীহ নির্বিষ, কিন্তু দিতি জানে ইচ্ছে করে মৌমিতাদি ও দুর্বল জায়গায় খোঁচা দিয়ে গোপনে মজা নিচ্ছে। মৌমিতাদি শুধু না, অফিসের অনেকেই জানে দিতির পারিবারিক অবস্থা কী। এই রোজগারে কলকাতায় ফ্ল্যাট ভাড়া করা তো দূরের কথা, মেস বা হোস্টেলে থাকা সামর্থ্য দিতির নেই। দিতির বাবা বীরেনবাবু একটা মাঝারি মাপের ফ্যাক্টরিতে মাঝারি মাপের চাকরি করতেন। কোনো রকমে চলে যেত সংসারটা। বছর 50 বয়সে পৌঁছে চাকরিটা চলে গেল। না, বীরেনবাবুর কোনো অন্যায়ের কারণে নয়, ফ্যাক্টরিটা উঠেই গেল। মালিকের নাকি লাভ হচ্ছিল না। বীরেনবাবু 3 মাসের মাইনে ছাড়া বাড়তি কিছু হাতে পাননি। এই বয়সে নতুন কাজ জোটানো সহজ ছিল না। বিদ্যের দৌড়টাও তো তেমন কিছু নয়। বাধ্য হয়ে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে একটা হার্ডওয়্যারের দোকানে কর্মচারীর কাজ নিতে হলো। দিদি তখন কলেজে উঠেছে সবে। ছোট বোনটার ক্লাস 8। কায়ক ক্লেশে চলা সেই শুরু। দিদি পড়াশোনায় খুব ভালো ছিল। ইচ্ছে ছিল হায়ার স্টাডিজে যাওয়ার, কিন্তু ইচ্ছে থাকলে মেধা থাকলেই কি সব হয় নাকি? এই মাগ্গি গন্ডার বাজারে সংসারের সব প্রয়োজন বাবার ওই সামান্য আয়ে মিটছিল না। ফার্স্ট ক্লাস পেয়েও ইংলিশে অনার্স গ্রাজুয়েট হবার পরও তাই বাবা মায়ের চোখে নীরব আকুতি দিদিকে কাজ খুঁজতে বাধ্য করেছিল। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার দৌলতে ইংরেজিটাও ভালো বলতে কইতে পারে দিদি। তাই কলকাতার একটা মোটামুটি নামকরা প্রাইভেট স্কুলে ক্লার্কের চাকরিটা জুটে গেল। দিদি ভেবে রেখেছে একটু সামলে নিয়ে ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্সটা করে নেবে। কতদিনের স্বপ্ন। দিদি নিজের জায়গায় যাবার আগে ঘুরে দাঁড়িয়ে বলল, এত দূর থেকে এসেও কিন্তু আমার একদিনও লেট মার্ক পড়েনি মৌমিতাদি। আর আপনি কলকাতায় থেকে নিজের স্কুটিতে এসেও এর মধ্যেই 3 দিন দেরিতে ঢুকেছেন। মৌমিতা ঠান্ডা চোখে কিছুক্ষণ দিদির দিকে তাকিয়ে থাকে, তারপর মুখ নামিয়ে নিজের কাজে মন দেয়। ওদিক থেকে অপর্ণা ইশারায় দিদিকে চুপ করে থাকতে বলে। 2 বছর হলো এই স্কুলটাতে জয়েন করেছে দিদি। ওর কাজের দক্ষতায় প্রিন্সিপাল স্যার খুব সন্তুষ্ট। যে কোনো কাজে ওকে সবচাইতে বেশি ভরসা করেন। শুধু এই মহিলাটির জন্যই মাঝে মাঝে অফিসের পরিবেশে হাঁসফাঁস করে দিতি। সারাক্ষণ পরনিন্দা পরচর্চা আর লোকের পিছনে কাঠিবাজি। কি যে আনন্দ পায়। আসলে মৌমিতার শিক্ষাগত যোগ্যতা সামান্য। হায়ার সেকেন্ডারির পর আর এগোয়নি। থাকার মধ্যে আছে একটা ঝকঝকে চেহারা আর আকর্ষণীয় ফিগার। ওই দিয়েই চরিত্রহীন স্কুল সেক্রেটারি প্রভাস দাসকে কবজা করে একটা ভালো পোস্ট বাগিয়ে বসেছে। থাকতে থাকতে গতানুগতিক কাজকর্মও কিছু শিখে নিয়েছে। তবে আসল কাজ হলো সবার উপর ছড়ি ঘোরানো আর স্পাইগিরি করা। কিন্তু হীনমন্যতাবোধ যাবে কোথায়? দিদি যে কাজে কর্মে তুখোর বুদ্ধিমতী, এটা হজম করতে ওর বেশ কষ্ট হয়। তাও যদি দিদি মৌমিতাকে তোষামত করে চলতো তাহলে হয়তো সহ্য করে নিত। সেটা না হওয়াতেই মৌমিতা সুযোগ পেলেই দিদিকে নানাভাবে হেনস্থা করতে থাকে। দিদির মাঝে মাঝে ইচ্ছে হয় এই দম বন্ধ করা চাকরিটা ছেড়ে দিয়ে একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে, কিন্তু সংসারের কথা মনে পড়লেই আর সেই সাহস হয় না। টিফিন টাইমে ক্যান্টিনের এক কোণায় বসে অপর্ণা বলে, তুই তো মৌমিতাদিকে চিনিস, তখন ওরকমভাবে সবার সামনে না বললেই ভালো করতিস। এর শোধ কিন্তু ও তুলবে, দেখিস। দ্বিতীয় জানে সে কথা। মৌমিতার মতো ধূর্ত সুযোগ সন্ধানী মানুষ দ্বিতীয় এর আগে দেখেনি, কিন্তু ন্যায্য কথাগুলো না বলেও তো পারে না। অকারণ তোষামত করা দ্বিতীর ধাতে নেই। সোজাকে সোজা, বাঁকাকে বাঁকা বলতেই চিরকাল অভ্যস্ত সে। তাতে সমস্যা হয় তবুও। বাড়িতেও বাবাকে দেখেছি চরম দারিদ্র সত্ত্বেও শিরদাঁড়া সোজা রাখতে। তীব্র আত্মসম্মান জ্ঞান সম্পন্ন মানুষটা কোনোদিন কোনো অন্যায় মেনে নেননি।
কোনোদিন বাজারে 1 পয়সা ধার বাকি রাখেননি। বরাবর রোজগার অনুযায়ী নগদে কেনাকাটা করেছেন। ঋণং কীর্তং ঘিতং পিবেত, এই আপ্তবাক্যে তার বিশ্বাস নেই। কেউ এসে বাড়ির দরজায় দাঁড়িয়ে পাওনা টাকা চাইবে, এ তার কল্পনার অতীত। সেই বাবারই তো মেয়ে, তাই না চাইলেও স্পষ্ট কথা মুখে এসেই যায়। দিতে এক টুকরো পরোটা ছিঁড়ে বেগুন ভাজা দিয়ে মুখে তুলতে তুলতে বলে, সেক্রেটারির কাছের লোক মৌমিতা দি। কীরকম কাছের লোক তা নিয়ে কেউ প্রকাশ্যে মুখ না করলেও তুমি আমি সবাই সেটা জানি। তাতেই এত বাড়বাড়ন্ত। দিন দিন ওর অত্যাচারটা বেড়েই যাচ্ছে। নিজে অফিস ম্যানেজার বলে আমাদের তো মানুষই মনে করে না। আজকাল 2-4 জন টিচারের সাথেও দেখছি উদ্ধত ভঙ্গিতে কথা বলে। এত সাহসও পায় কোথায় বলো তো? কোথায় পায় তা তো তুই বলে দিলি এক্ষুনি। আজকাল আর এক উৎপাত শুরু করেছে, দেখেছিস? একটা ব্র্যান্ডেড কোম্পানির প্লাস্টিক কন্টেনার বিক্রি করতে শুরু করেছে স্কুলের মধ্যে। বর তো শুনি বড় অফিসার, তাও এগুলো কেন যে করতে হয় কে জানে। সেদিন আমাকে আর শিখাকে হাসি হাসি মুখে এসে মিষ্টি মিষ্টি কথা বলে জোর করে দুটো গচিয়েছে। সেক্রেটারি স্যার তো স্কুলের কোড অফ কন্ডাক্ট নিয়ে আমাদের কত জ্ঞান দেন থেকেই। এগুলো চোখে দেখেন না? ওর বেলায় সবাই চুপ, স্কুলটাকে বাজার বানিয়ে দিল। তোমরা প্রতিবাদ করো না তাই এত সাহস পায়। আমাকেও বলেছিল ওর কাছ থেকে টিফিন বক্স, জলের বোতল নিতে। আমি সোজা বলে দিয়েছি, তোমার জিনিসের যা দাম ওসব অ্যাফোর্ড করা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া স্কুলের ভিতরে বসে কেনাকাটা করা আমি পছন্দ করি না। শুনে মুখ কালো করে চলে গেছে। বোধহয় ভাবতে পারিনি আমি এভাবে বলবো। অপর্ণা বলে, ঠিক করেছিস তুই। তোর মেরুদণ্ডটা বড্ড সোজা, আর সেজন্যই তো তোকে এত ভালোবাসি। টিফিনের পর দিতি কাউন্টারে বসে স্কুল ফিস জমা নিতে শুরু করে। আজ লাস্ট ডেট, তার উপর 2 জন স্টাফ অ্যাবসেন্ট, তাই বাইরে গার্জিয়ানদের লম্বা লাইন পড়েছে। দ্রুত হাতে টাকা গুনে ড্রয়ারে রেখে ফি বুক এন্ট্রি করতে থাকে দিতি। এই দিনগুলোতে মাথা তোলার সময় থাকে না। হঠাৎ মৌমিতা এসে বলে, দিতি, প্রিন্সিপাল স্যার তোমাকে ডাকছেন, জরুরি কাজ আছে বললেন। তুমি প্রিন্সিপালের চেম্বারে যাও। দিতি কাজ করতে করতেই বলল, এখন কাউন্টার ছেড়ে উঠবো কি করে? আজ শাহাদ আর রীতাদি ছুটিতে, একটা মাত্র কাউন্টার খোলা। বাইরে এত গার্জিয়ান অপেক্ষা করছে, ওরা হই হল্লা শুরু করে দেবে তো। স্যারকে বলো একটু পরে কাউন্টার বন্ধ হলে যাচ্ছি। মৌমিতা তাড়া দিল, বলছি তো জরুরি কাজ আছে, ডিআই অফিসে আজ একটা রিপোর্ট পাঠাতে হবে। স্যার বললেন ওটা তোমাকেই করতে হবে। স্যারের তো আবার তোমার কাজ ছাড়া পছন্দ হয় না। যাও তুমি, এদিকটা আমি সামলে নিচ্ছি। অনিচ্ছা সত্ত্বেও দিদিকে উঠতে হলো। প্রিন্সিপালের চেম্বার থেকে কাজ সেরে যখন বেরোলো ততক্ষণে ফিজ কাউন্টার বন্ধ হয়ে গেছে। মৌমিতা ড্রয়ারে তালা দিয়ে নিজের টেবিলে ফিরে গেছে। দিদি ফিরতে ওর হাতে চাবি দিয়ে বলল, ক্যাশটা মিলিয়ে রেখো, আমি শুধু এন্ট্রিগুলো করে রেখেছি। টাকা গুনে দেখা গেল 10,000 টাকার হিসেব মিলছে না। গরমে নার্ভাসনেসে ঘেমে গিয়ে হাঁপাতে হাঁপাতে দিতি এসে বলল, মৌমিতা দি, 10,000 টাকার হিসেব মিলছে না। মৌমিতা চমকে উঠে বলল, কি মিলবে না কেন? দেখো তুমি গুনতে ভুল করেছো নিশ্চয়ই। 3বার গুনেছি, 3বারই 10,000 টাকা কম হচ্ছে। আপনি নিজে এসে একবার দেখুন। মৌমিতা গজগজ করে, এই জন্যই কারোর উপকার করতে নেই। তুমি যখন 3বার গুনেছো বলছো, তখন আমি আর গুনে কি করব? সেক্রেটারি আর প্রিন্সিপাল স্যারকে রিপোর্টটা দিয়ে গিয়ে বরং, ওদের তো জানাতেই হবে। খবর পেয়ে দুজনেই অফিসে ছুটে এলেন। সেক্রেটারি প্রভাস দাস রকচটা মানুষ, এসেই চিৎকার করে দিদিকে এলো পাথারি বকাঝকা শুরু করলেন। দিদি প্রথমটা কিছুক্ষণ চুপ করেই ছিল, তারপর একসময় থাকতে না পেরে বলল, স্যার, মৌমিতা দিও কিন্তু কিছুক্ষণের জন্য কাউন্টারে বসেছিলেন, সুতরাং ভুলটা আসলে কার তা তো বোঝা যাচ্ছে না। মৌমিতা আশ্চর্য হবার ভান করে বলল, সারাদিন তো তুমি কাউন্টারে ছিলে, আমি 40-45 মিনিট মাত্র তোমাকে সাহায্য করার জন্য বসেছিলাম, আর তুমি পুরো দোষটা আমার ঘাড়ে চাপাতে চাইছো। প্রভাস দাস মৌমিতাকে কিছু না বলে দিতিকে বললেন, মৌমিতা গত 15 বছর এই অফিসে আছে, একা হাতে কাউন্টার সামলেছে 10 বছর, কোনো দিন একটা টাকার হিসেব গোলমাল হয়নি। আজ কয়েক মিনিটে 10,000 টাকা গোলমাল করে ফেলবে ও? তুমি এটা ভাবতে পারলে কি করে? দিদি দৃঢ়স্বরে বলে, স্যার, আমারও কিন্তু গত 2 বছরে কোনো গোলমাল হয়নি। আজ মৌমিতা দি একরকম জোর করে আমাকে সরিয়ে নিজে কাউন্টারে বসলো, আর আজই এরকম গোলমাল। সেজন্যই বলছিলাম ভুল যে কারোরই হতে পারে। মৌমিতা তীক্ষ্ণ স্বরে বলল, দিতি, আমার পারিবারিক অবস্থা আর তোমার পারিবারিক অবস্থার আসমান জমিন ফারাক।
10,000 টাকার মূল্য আমার কাছে কিছুই না, তোমার কাছে কিন্তু অনেক কিছু। দিতি ফুঁসে ওঠে এবার। তার মানে আপনি কি আমাকে চোর বলতে চাইছেন? এত বড় সাহস! ততক্ষণে অফিসের স্টাফরা তো বটেই, পিয়ন দারোয়ানেরাও দরজার বাইরে থেকে উঁকিঝুঁকি মারছে। প্রিন্সিপাল এবার এগিয়ে এসে হাল ধরেন। দুজন স্টাফকে নির্দেশ দেন পুরো ঘর তন্ন তন্ন করে টাকাটা খুঁজতে। না পাওয়া গেলে অফিসের সব স্টাফের ব্যাগ আর বডি সার্চ করা হবে। সবাইকে বলেন নিজের নিজের জায়গা ছেড়ে না উঠতে। টাকাটা যখন জমা পড়েছে সেটা তো আর হাত পা গজিয়ে উড়ে যেতে পারে না। একটু খোঁজাখুঁজি করতেই গার্ডার দিয়ে বাঁধা 10,000 টাকার বান্ডিলটা পাওয়া গেল ওয়েস্ট পেপার বাস্কেটে, এক গাদা বাজে কাগজের মাঝখানে। দিদি লক্ষ্য করলো টাকার উপর যে বাজে কাগজগুলো দলা মোচড়া করে ফেলা ছিল সেগুলো অনেক পুরনো, একটা পিয়ন বুকের ছেঁড়া পাতা। অর্থাৎ ইচ্ছে করেই ওই কাগজগুলো দিয়ে টাকাগুলো ঢেকে রাখা হয়েছিল। দিদি কাগজগুলো সেক্রেটারি আর প্রিন্সিপালকে দেখিয়ে বলল, এই কাগজগুলো আজ ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি, সুতরাং কাজটা যে করেছে সে ইচ্ছে করেই করেছে। আমাকে হ্যারাস করা, বদনাম করাই উদ্দেশ্য ছিল। কথাগুলো বলেই দিতি মৌমিতার দিকে তাকালো। মৌমিতা তৎক্ষণাৎ দিতির দিক থেকে চোখ সরিয়ে নিল। এবার দিতি সেক্রেটারি প্রভাস দাসের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার, আপনি অকারণে আমাকে অনেক বকাঝকা করলেন। যদিও এই কাজটা মৌমিতা দিই করেছেন বলে এই মুহূর্তে আমি নিশ্চিতভাবে প্রমাণ করতে পারছি না। তবে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট মেলাবার ব্যবস্থা করেন তাহলে দেখবেন ওই টাকাতে মৌমিতাদির আঙুলের ছাপই পাবেন, আমার নয়। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘটনার পর এই অফিসে মৌমিতাদির সাথে কাজ করাটা আমি আর নিরাপদ বলে মনে করছি না। তাই আমি আজই রেজিগনেশন দিতে চাই। প্রভাস দাস প্রিন্সিপালের মুখের দিকে তাকালেন। মনে মনে তিনিও বুঝতে পারছিলেন ঘটনাটা কি ঘটেছে, কিন্তু সেই মুহূর্তে কিছু বলার মুখ ছিল না। মৌমিতা দিদির কথা শুনে চিৎকার করে উঠতে যাচ্ছিল। প্রিন্সিপাল থামিয়ে দিলেন, বললেন, টাকাটা পাওয়া গেছে, আপাতত সেটাই বড় কথা। কে করেছে, কেন করেছে সেসব কাটাছেঁড়া আমরা পরে নিশ্চয়ই করব। তারপর দিদির দিকে ফিরে বললেন, তোমার কথাও শুনলাম, তুমি রেজিগনেশন দিতে চাইছো, কিন্তু স্কুল সে রেজিগনেশন অ্যাকসেপ্ট করবে নাকি অন্যরকম কিছু সিদ্ধান্ত নেবে সেটা আগামীকাল তোমাকে জানিয়ে দেওয়া হবে। দিদি সেদিন বাড়ি ফিরে মুক্তির শ্বাস ফেলল। মৌমিতার মতো বিষাক্ত মানুষের সান্নিধ্যে ও আর কোনো পরিস্থিতিতেই থাকবে না, প্রিন্সিপাল স্যার যাই বলুন না কেন। পরদিন বেলা 10টায় দিদির ফোন বেজে উঠল। স্কুল প্রিন্সিপাল জানালেন, দিদি, ম্যানেজিং কমিটি ঠিক করেছে তোমাকে প্রাইমারি সেকশনের ইংলিশ টিচার হিসেবে নেওয়া হবে। তুমি আজই আমার সাথে এসে দেখা করো, তোমাকে কি কি করতে হবে বলে দেব। কয়েকদিন পর চক ডাস্টার হাতে ক্লাস 2 এর ক্লাসরুমে ঢোকে এক নতুন দিতি। কচি কাঁচা একগুচ্ছ নিষ্পাপ মুখের ছেলে মেয়ের মাঝখানে এসে দাঁড়ানোর সাথে সাথে যেন একরাশ ফুলের সুগন্ধ এসে দিতিকে ঘিরে ধরে। চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নেয় দিতি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।